হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা আর আমার কথা ক্লিয়ার কিনা। আমার একটু শারীরিক অসুস্থতা সর্দির কারণে কথা অস্পষ্ট বোঝা যেতে পারে। তো আমার যে কথা তোমরা বুঝতে পারবে না, কাইন্ডলি একটু ওই পার্টে গিয়ে একটু কমেন্ট করো। আমি চেষ্টা করব ওই পার্টটুকু আরেকবার বলার, তাহলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে? তো আমাদের পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে তিনটে পার্ট রয়েছে: স্থিতিস্থাপকতা, এরপরে আছে সান্দ্রতা, পৃষ্ঠটান। তো বাকি দুটো আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে যেহেতু স্থিতিস্থাপকতা পর্যন্তই রয়েছে, বোর্ড এবং অ্যাডমিশনের জন্য আমরা আসলে এই দুটোই ঠিকঠাক মতো কভার করব। ওকে, তোমাদেরকে অলরেডি মহাকর্ষ অভিকর্ষের ক্লাসটা প্রোভাইড করা হয়েছে। তোমরা সেটা ইউটিউব এবং ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। অবশ্যই সেই ক্লাসটা দেখে নিও। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করছি। ওকে, কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন, ওকে, আসলে তো কিছুই বোঝা যাচ্ছে না এখানে আর আর নট এগুলো কি। তো আমি খুবই সাধারণভাবে একটু বলি, সেটা হচ্ছে আর দিয়ে আমরা বোঝাচ্ছি পদার্থের অণুগুলোর মধ্যে দূরত্ব। আমি খুবই সিম্পল একটা গঠন আঁকি পদার্থের। মনে করতেছি এটা একটা ঘনবস্তু। এই ঘনবস্তুর মধ্যে 9টা কণা রয়েছে, জাস্ট তুমি 9টা কণা নিয়ে কল্পনা করতেছো এই 9টা নিয়ে এই ঘনবস্তুটা তৈরি। ওদিকে পেছনে আরেকটা লেয়ার এমন করে রয়েছে, জাস্ট আমরা একটা পার্ট, একটা স্লাইড কেটে নিচ্ছি। ওকে, তো এইখানে এদের অবস্থায় যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলে দিচ্ছি আর নট। এই আর নট কে আমরা বলতেছি স্টেবল ডিস্টেন্স। কি বললাম বলো তো? স্টেবল ডিস্টেন্স। ডিস্টেন্স। আর যে কোনো অবস্থায় স্টেবল হোক, আনস্টেবল হোক, এনি কাইন্ড অফ ডিস্টেন্স, ডিস্টেন্স, সেটাকে যদি আর হিসেবে কনসিডার করি, তাহলে কখন নিট বল শূন্য হবে? যখন আর ইকুয়াল টু আর নট হবে। কেন এমন হয় সেটা হচ্ছে, খেয়াল করো, আমি যদি জাস্ট এমন করে চিন্তা করি যে এই দুটো পার্টিকেল অনেক বড় করে দেখাচ্ছি, এরা একটা স্প্রিং এর মাধ্যমে যুক্ত, যেখানে সাম্যাবস্থাই হচ্ছে আর নট। ঠিক আছে? এরা কি পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে একসাথে আটকে আছে না? এখন তুমি যদি এদেরকে একটু টেনে আলাদা করো, তাহলে কি হবে? এরা স্প্রিং হিসেবে, তো যদি আলাদা টেনে আলাদা করতে চাও, তাহলে কি এরা আবার বিপরীত দিকে একটা বল পাবে। আবার যদি এদেরকে চেপে একসাথে করতে চাও, এমন করে চাপ দিলা ভেতরে, তবুও কি তারা বাইরের দিকে তখন আরেকটা ফোর্স পাবে। তো দুই ক্ষেত্রেই কি এটা আনস্টেবল হয়ে যাচ্ছে না? তুমি আর নট, আর নটের চেয়ে আরটা বড় করো, কিংবা আর নটের চেয়ে আরটা ছোট করো, দুই ক্ষেত্রেই কি হয়ে যাচ্ছে? এটা আনস্টেবল হয়ে যাচ্ছে। অর্থাৎ এরা একটা করে কিন্তু নিট ফোর্স পাচ্ছে, নেট ফোর্স পাচ্ছে। বাট যখন এটা আর ইকুয়াল টু আর নট অবস্থায় আছে, তখন এদের মধ্যে কোনো রকমের আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে না। কথাটা বললে ভুল হবে, আকর্ষণ বিকর্ষণ বল আছে, বাট এরা পরস্পর সমান। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্স ইকুয়াল টু রিপালসিভ ফোর্স। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন ওই যে বললাম, যদি স্প্রিং হিসেবে চিন্তা করো, তুমি যদি এই আর কে, আমি এখানে তিনটা কন্ডিশনে লিখে দিচ্ছি। কন্ডিশন নাম্বার 1, যদি তুমি আর ইকুয়াল টু আর নট রাখো, তাহলে নিট ফোর্স কত? 0। রিজন কি? এফ অ্যাট্রাকটিভ ইকুয়াল টু এফ রিপালসিভ। ওকে, এবার যদি
তুমি আরটাকে বড় করে ফেলা আর নট হচ্ছে, তাহলে কি হবে? আরটাকে বড় করে ফেলছো মানে কি, ওই যে বললাম তুমি দুইজনকে ঠেলে দিচ্ছ। তো ঠেলে দিলে কি হবে? ঠেলে দিলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। কারণ কি, তুমি ঠেলে দিচ্ছ, এরা কি চাবে? স্প্রিং এর মতো এরা চাবে কি স্টেবিলিটি অর্জন করতে। এই যে কথাটা বললাম, স্টেবিলিটি অর্জন করতে চায়, এই কথাটা মনে রাখবা। স্টেবিলিটি অর্জন করতে চাওয়াটাই হচ্ছে ওই যে স্প্রিং এর মতো করে কল্পনা করাটা। স্টেবিলিটি অর্জন করতে চায় বলেই তুমি যখন এদেরকে বড় করে দিচ্ছ, আর গ্রেটার দেন আর নট, তখন এরা পরস্পরকে আকর্ষণ করে আবারও নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। এটুকু লিখে রাখলাম, অ্যাট্রাক্ট। আবার যখন তুমি এটাকে ছোট করে ফেলবা, আর নটের চেয়ে অর্থাৎ কাছাকাছি এনে ফেলবা, তখন কি হবে? তখন ওই যে স্প্রিং এর মতো করে ওরা পরস্পরকে ঠেলে দিবে, দুইজন দুইজনের কাছে আসতেছে। তাদের যে কেন্দ্রে যে নিউক্লিয়াস গুলো আছে, এরা কি নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন, প্রোটন পরস্পরকে বিকর্ষণ করবে, তাদেরকে দূরে ঠেলে দিবে, তাই না? রিপালসিভ। এক্ষেত্রে রিপালসিভ ফোর্সটা হবে নেট ফোর্স। ঠিক আছে, এখন তোমাদেরকে আমি দুটো গ্রাফ দেখাবো, গ্রাফ দুটো এক্সপ্লেইন করব। এ দুটো অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখানো হবে খুব কম। এই ক্ষেত্রে আমি যদি রাখি আর, আর এই বরাবর রাখি ফোর্স, আর সেম ভাবে এদিকে রাখি আর, আর এদিকে রাখলাম এনার্জি। বিশেষ করে আমরা এখানে এনার্জি বলতে তার পোটেনশিয়াল এনার্জিকে বুঝবো। কারণ পুরো পার্টিকেলটার মধ্যে আসলে তেমন কোনো গতিশক্তি থাকবে না, কারণ আমরা ওকে স্টেবল ধরেই কাজ করছি। মানে স্টেবল না মানে আমরা ধরতেছি সে স্থির অবস্থায় আছে, তো তার মধ্যে গতিশক্তি থাকবে না। পার্টিকেলের মধ্যে থাকবে, বাট পার্টিকেল নিয়ে না, আমরা ইন্ডিভিজুয়াল একটা বস্তুকে নিয়ে চিন্তা করতেছি। তো ওকে, তো আমরা আসলে ইউ দিয়ে প্রকাশ করি, তার ইন্টারনাল এনার্জি বলি বা তার বিভব শক্তিটাকে বলি। ঠিক আছে, তো এফ, দেখো তো এইটুক এই ডিস্টেন্সটাকে আমরা যদি আসলে আর নট হিসেবে কনসিডার করি, আর নট, তাহলে আর নটের আগে যখন থাকবে তখন কি হবে বলো তো? তখন থাকবে কি অ্যাট্রাকশন ফোর্স, এবং যত আর নটের কাছে যাবে তত অ্যাট্রাকশন ফোর্সটা কমতে থাকবে, তত অ্যাট্রাকশন ফোর্সটা কমতে থাকবে। আবার দেখো আর নটের কাছে যাচ্ছে, অ্যাট্রাকশন ফোর্সটা কমতে থাকবে না? না কমলে জিরোর কাছাকাছি, ফোর্সটা জিরোর কাছাকাছি না আসলে তো স্টেবল হবে না, কারণ নিট ফোর্স কমতেছে। আবার যখন রিপালশন ফোর্স আসবে, যখন তুমি আর নট থেকে বাড়াইতে শুরু করবা, এবং যত দূরে যাবে তত রিপালসিভ ফোর্স কি হবে? কমতে থাকবে না যত দূরে যাবে? কারণ কি বলতো? কারণ আমাদের ফর্মুলাটা কি ছিল? দূরত্ব যখন তুমি কমায় দিচ্ছ তখন ফোর্স বেড়ে যাবে। রিপালশন ফোর্সটা কেমন? এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, বা এ প্রপোর্শনাল টু 1/r², না? এই কারণে দেখো তুমি আর নট থেকে আরো যখন বাড়ায় দিচ্ছ তখন কিন্তু এরকম করে ফোর্সটা কমতে থাকবে। ওকে, ঠিক আছে, এখন এই দুটোর একটা কম্বাইন্ড গ্রাফ যদি তুমি দেখতে চাও, কম্বাইন্ড গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, আবার এই জায়গায় আসো, এইখানে এসে কি হবে? আর নট ডিস্টেন্সে, আর নট ডিস্টেন্সে তার মধ্যে হবে এনার্জি সর্বনিম্ন। কেন এনার্জি সর্বনিম্ন? কারণ কোন বস্তু স্টেবল তখনই থাকে, স্টেবল তখনই থাকে যখন তার মধ্যে বিভব শক্তি, বিভব শক্তি সর্বনিম্ন হয়। এখন সর্বনিম্ন মানে কি? জিরো না, ঋণাত্মকও তো হতে পারে, তাই না? তো এই জন্য এই ক্ষেত্রে গ্রাফটা আসবে এরকম। এই যে, এই যে দেখো আর নট ডিস্টেন্সে এসে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর নট ডিস্টেন্স, এই আর নট ডিস্টেন্সে এসে কিন্তু তাদের বিভব শক্তিটা একদম ঋণাত্মক, এবং সেটা হচ্ছে সর্বনিম্নটা। ওকে, এই ডিস্টেন্সটাই আর নট ডিস্টেন্স।
এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? হোপফুলি এই পার্টটুকু বুঝতে কারো সমস্যা নেই। আর তোমাদের যদি এই বিষয়ে আরো আরো ইন্টারেস্টিং কিছু জানতে হয়, তাহলে সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলা যাবে। এটা হচ্ছে সুপারফিশিয়ালি আর আর আর্নল্ড সম্বন্ধে একটু সিম্পল ধারণা দিয়ে রাখলাম, ওকে? এই পার্টটুকু তোমাদের না জানলেও চলবে, এই দুইটা মনে রাখলেই এনাফ। ওকে, কোনটির ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান? বলো কোনটার ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস বল বিদ্যমান? ওকে, এটার মধ্যে কোশ্চেন ভুল চলে আসছে, এটা না, এটা আমি চেঞ্জ করে দিব। এটা মলিকিউলের মধ্যে হবে, অপশনে ভুল চলে আসছে। ওকে, সোডিয়াম আর ক্লোরিন পরমাণু, আচ্ছা বলো তো সোডিয়াম আর ক্লোরিন পরমাণুর মধ্যে কোন ধরনের বল বিদ্যমান? অবশ্যই স্থির বৈদ্যুতিক। কেন বলো তো? কারণ বা স্থির বৈদ্যুতিক বা কুলম্ব আকর্ষণ বল, কেন? কারণ এরা হচ্ছে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন এইভাবে যুক্ত হয়, তাই না? Na প্লাস এন্ড Cl মাইনাস। অক্সিজেন অণুর বন্ধন, হ্যাঁ, কারণ অক্সিজেন অণু কিভাবে যুক্ত হয়? সমযোজী বন্ধনের মাধ্যমে, সমযোজীতেই থাকে অ্যাকচুয়ালি ভ্যান্ডার ওয়ালস বল, এবং এই বলটা কিন্তু অবশ্যই অনেক দুর্বল, বলাই হয় দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। কেমিস্ট্রিতে পড়ে আসছে এটা। সিলিকন পরমাণুর বন্ধন, না তামার পরমাণুর বন্ধন, এটা হচ্ছে মেটালিক বন্ড। বা ধাতব বন্ধন। ওকে, পদার্থের সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম কি? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কাকে বলে এই জিনিসটা কিন্তু আগে জানতে হয়। কোন বস্তুকে এর স্বাভাবিক বা সাম্যাবস্থা থেকে পরিবর্তিত করলে এর পূর্বের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা, প্রবণতা বলছে কি কথাটা? প্রবণতা। কিসের প্রবণতা? কিসের প্রবণতা? আমি ওকে করব বিকৃত এবং সে তারপর নিজের অবস্থায় ফিরে আসতে চাইবে। ফিরে আসতে আসতে যে পারবে এমনটা নয়, বাট ফিরে আসার একটা প্রবণতা ঠিকই থাকবে। ওই তো আমাদের তো সবারই মনে হয় যে আমি অমুক ইউনিভার্সিটিতে প্রথম হব, অমুক ইউনিভার্সিটিতে দ্বিতীয় হব, অমুক জায়গায় চান্স পাবো, অমুক জায়গায় চান্স পাবো, বোর্ডে একদম 1300 পরীক্ষার মধ্যে 1298 পেয়ে যাব, বাট পারি কি না? বাট একটা প্রবণতা কি আছে সবারই রেজাল্ট ভালো করার, তাই না? যে একটু কম পড়ে তারও আছে, যে বেশি পড়ে তারও আছে। এই প্রবণতাটাই ওইটা, যেমন আমাদের স্টুডেন্টের সাধারণ ধর্ম, তেমন এটাই হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম, স্থিতিস্থাপকতা। ওকে, ডান। যেসব বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিদ্যমান তাদেরকে কি বলে? তাদের বিভিন্ন দিকে হলে অসমদিক, আর একই দিকে হলে সমদিক। ওকে, এগুলো সংজ্ঞা তোমরা বইয়ে পেয়ে যাবা। এগুলো নিয়ে আসলে যদি বিকৃত বস্তু বিকৃত অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, তাহলে সেটা হচ্ছে, এগুলো তোমরা জানো, এগুলো বইয়ে পেয়ে যাবা। সম্পূর্ণ ধরে রাখলে কি হবে? সম্পূর্ণ ধরে রাখলে হচ্ছে নমনীয় বস্তু। আর যদি নমনীয় বস্তু মানে কি? ওই যে তুমি মনে করো কিসের কথা হলো, মাটি। একদলা মাটি নিছো, মাটি নিয়ে তারপর একটু মশলা টসলা এই শেপে রেখে দিছো, অথবা আটার যে লেই গুলো হয় রুটি পরোটা বানায় না, ওগুলো কি হবে? বিকৃত অবস্থায় থেকে যাবে, এই জন্য এদেরকে হচ্ছে নমনীয় বস্তু। ওকে, স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা যায়? এটা বলো তো দেখি। স্থিতিস্থাপক সীমা কোন রাশি দ্বারা প্রযুক্ত করা যায়, পরিমাপ করা যায়? অবশ্যই হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে? বস্তুর আদি মাত্রা এক্স এবং বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা ওয়াই হলে বিকৃতি কত হবে? আমরা কি জানি বলতো? বিকৃতি সবসময় মনে রাখবা, সেটা যে বিকৃতি হোক না কেন, বিকৃতি মানেই হচ্ছে একক মাত্রায় পরিবর্তন। একক মাত্রায় পরিবর্তন, ঠিক আছে? এটা হতে পারে লংগিটিউডিনাল বা দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি হতে পারে। দৈর্ঘ্য বিকৃতি হলে কেমন হবে?
দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। ওকে, তো দৈর্ঘ্যের পরিবর্তন, বল প্রযুক্ত হওয়ার পরে মাত্রা কি হয়ে গেছে, ওয়াই ডিফারেন্স এক্স বললাম, কারণ কে বড় কে ছোট জানি না। তুমি তো একে, এই জিনিসটা আছে, তুমি তো চাপায় ধরতে পারো, তুমি আবার টেনেও বড় করতে পারো, তাই না? যে কোনোটাই তো হতে পারে। এই জন্য আমরা চেঞ্জটা ধরলাম। আর আগে কি ছিল, এক্স। তাহলে কোনটা হচ্ছে, ঘ হচ্ছে উত্তর। ডান। কোন রাশিটি মাত্রাবিহীন? অবশ্যই বিকৃতি মাত্রাবিহীন, কারণ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, তাই না? পীড়নের মাত্রা কি? পীড়নের মাত্রা চাপের মাত্রা সেম। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? সেম। চাপের মাত্রা আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা সেম। ত্বরণ, ত্বরণ তো জানি, ঠিক আছে। আর পীড়নের মাত্রা কি, চাপের মাত্রা কি, সেটা সামনে বলতেছি। দেখো, আচ্ছা এখনই বলে দেই। পীড়ন, পীড়ন কাকে বলে? পীড়ন নিয়ে অনেকেরই মধ্যে একটা ভুল ধারণা থাকে। অনেকে মনে করে বাহ্যিক বল ডিভাইডেড বাই ক্রস সেকশন এরিয়া, এটাই হয়তো বা পীড়ন। না, পীড়ন হচ্ছে আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করব। তিনটা ঘটনা, বাহ্যিক বল প্রয়োগ হবে, অবশ্যই বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে বস্তুর বিকৃত হওয়ার প্রবণতা সৃষ্টি হবে। মানে সে পরিবর্তিত হতে যাবে, অবস্থা বিকৃত করবে, বিকৃত হওয়ার প্রবণতা তৈরি হবে। এই বিকৃত হওয়ার এমন না যে বিকৃত হইতেই হবে, না, জাস্ট একটা প্রবণতা তৈরি হবে যে আমি বিকৃত হয়ে গেছি, প্রায় গেছি। এই সময়ই তোমার তাকে, এই বিকৃতিটা যেন না ঘটে, বিকৃতি যেন না ঘটে, না ঘটে, সে কারণে বস্তুর নিজের মধ্যে, বস্তুর নিজের মধ্যেই তার গঠনগত কারণে, গঠনগত কারণে বাহ্যিক বলের বিপরীত দিকে বিপরীতে সমপরিমাণ একটা বল উদ্ভূত হবে। উদ্ভূত হবে, এইটাই হচ্ছে পীড়ন। বিষয়টা কেমন, তোমার কোনো বন্ধু তোমাকে একটা খারাপ কাজে ডাকতেছে, এইটাই হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ। এমন না যে তুমি খারাপ হয়ে গেছো, তুমি হয়ে যাবা এইরকম একটা অবস্থা, তখনই তোমার মনের মধ্যে থেকে বলে দিবে ও হো বাসায় আম্মু আছে মার দিবে। এইটাই হচ্ছে তোমার পীড়ন, ঠিক আছে। আবার অনেকে আছে বিকৃত হয়ে গেল, মানে সে আজকে মনে করো তার বন্ধুর সাথে একটা খারাপ জায়গায় চলে গেছে, যাওয়ার পরেও তো তার মনে হইতে পারে যে বাসায় গেলে মার দিবে, তখন সে সে কি চেষ্টা করবে যে না আমি ফিরে আসি আগের অবস্থায়, সেটাও পীড়ন। বাট ওই যে বারবার যে সে খারাপ হয়েই যাবে, অন্য জায়গায় চলেই যাবে, এমন না। প্রবণতা তো তৈরি হওয়ার সাথে সাথেই পীড়নের উৎপত্তি ঘটে যাবে, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছো সবাই। এবং এই জিনিসটার মান বাহ্যিক বলের সমানই হবে। খুব খুব সিম্পল একটা উদাহরণ দেই, ডিরেকশন গুলো খেয়াল করবা। তুমি এই জিনিসকে একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছ, এক্সটার্নাল ফোর্স, মানটা কি, মানটা হচ্ছে এফ। তাহলে সে কি চাবে, এ চাবে, এখানে মনে করে হিঞ্চ করা আছে বা আটকানো আছে, আটকানো আছে এনি হাও এখানে। এখন তুমি এদিকে টানতেছো, ও কি চাবে, বেড়ে যেতে চাইবে, বেড়ে যেতে চাইবে না? বাট যখনই সে বাড়তে চাইবে, তখনই তাকে কি এই পেছন দিকে কেউ একজন টানবে না, এই তুই বাড়িস না, এই তুই বাড়িস না, এই তুই বাড়িস না। এইটাই হচ্ছে তার বাধা দানকারী বল। তোমরা এটা পড়ে আসছো। এই বাধা দানকারী বলটার নাম কি বলো তো? যে বলতে পারবে এখনই পুরস্কার। বলো, এই বাধা দানকারী বলটাকে কি বলি আমরা? লাইভে আসো না তোমরা?
লেখা ভালোভাবে বোঝা যায় না সাদিয়া, লেখা ভালোভাবে বোঝা না গেলে এটা মেবি নেটওয়ার্কের কোনো গ্লিচ, কারণ আমার এখানে তো মোটামুটি স্পষ্ট। বলো পোলাপান, কমেন্ট করো যে এই বলটাকে আমরা কি বলি, যে তাকে আমি বিকৃত করতে যাচ্ছি, এখন তার মধ্যে যে বলটা উদ্ভূত হবে এই বলটাকে কি বলবো? তোমাদের কমেন্ট দেখতেছি না কেন আমি? ওয়েট, আমি গ্রুপে ঢুকি আগে। তোমরা মেবি গ্রুপের ভিডিওতে কমেন্ট করতেছো। তোমাদের কমেন্ট পাইতেছি না। আচ্ছা যাই হোক, এই বলটার নাম বলতে পারতেছো না? এই বলটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, দেখো কি হচ্ছে, রিস্টোরিং ফোর্স কেন বলি এটা? আচ্ছা তোমরা স্প্রিং এর ক্ষেত্রে পড়ো না রিস্টোরিং ফোর্স, ওয়ার্ক ডান বাই রিস্টোরিং ফোর্স, ওই যে এফএস বলতা। তো অনেকে এফ এস স্প্রিং ফোর্স, অনেকে এফ আর রিস্টোরিং ফোর্স এমন ভাবে নামকরণ করতা। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে একটা পার্ট ছিল রিস্টোরিং ফোর্স নিয়ে, ঠিক না? তো এই যে রিস্টোরিং ফোর্স, রিস্টোর, তার যে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি, সেই পরিবর্তনটাকে সে রিস্টোর করতে যাচ্ছে, পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে, তার পূর্বের অবস্থা গেইন করতে যাচ্ছে। এই জন্য তাকে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। এই যে বাধা প্রদানকারী একটা বল নিজে নিজে উদ্ভূত হচ্ছে রিস্টোরিং ফোর্সটা, সেইটা পার মিটার স্কোয়ারে যেই পরিমাণ অনুভূত হবে সেইটাই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন ইকুয়াল টু কত? পীড়নের ইংলিশ হচ্ছে স্ট্রেস। স্ট্রেস কি হবে? রিস্টোরিং ফোর্স, আর এফ দিলাম, রিস্টোরিং ফোর্স পার এরিয়া। ওকে, এখন এই যে রিস্টোরিং ফোর্সটা, এইটাই আসলে তোমার এফ এক্সটার্নালের সমান হবে। এই জন্য আসলে ওই যে এফ বলে টানা হইলে, এমজি বলে টানা হইলে, ওই যে তোমরা যখন দেখো একটা তারের নিচে এম ভরের বস্তু ঝুলাই দিছে, এটা হচ্ছে এমজি। তাহলে যখন তোমরা লিখো যে এফ বাই এ, যখন লিখো তখন তোমরা আসলে লিখো এইভাবে এমজি বাই এ, তখন কিন্তু তোমরা ভাবো যে এই এমজিটাকে লিখতেছি না, তুমি লিখতেছো এই এমজি এর বিপরীতে এখানে রিস্টোরিং ফোর্স কাজ করতেছে এফ আর, এই এফ আর এর মানটা এমজি, সেই কারণে তুমি লিখতেছো এটা। অনেকে এটাকে টেনশন ফোর্সও বলে, টেনশন বাই এ। টেনশন ফোর্সটাই তখন রিস্টোরিং এর মতো কাজ করবে, রিস্টোরিং আর টেনশন সমান, এই জন্য। ওকে, আই গেস বুঝতে পারছো, পীড়নের ধারণা ক্লিয়ার। আর পীড়নের এবার আসো এফ বাই এ, মাত্রা জানার জন্য এত কাহিনী করতে হয় না। এফ বাই এ, এফ কি? বল। বল কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচে আছে মিটার স্কোয়ার, তাহলে থাকে কত? কেজি পার মিটার কিউব পার সেকেন্ড স্কোয়ার। এবার তুমি আসো, এখানে এল তো, এল ইনভার্স 3, কেজি হচ্ছে, ভর হচ্ছে এম, টি ইনভার্স 1। ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। এখানে এম আর নিচে এম স্কোয়ার, তাহলে এখানে হবে এম ইনভার্স 1, সরি মিস্টেক হয়ে গেছে। ইহি উমার হ্যাঁ কারলে গালতি সে মিস্টেক। এটা কি? এটা হচ্ছে একক, ইউনিট। আর এটা কি? ডাইমেনশন। ঠিক আছে, আর ডাইমেনশন ইকুয়েশন যদি চায়, মাত্রা সমীকরণ, তখন হচ্ছে এল ইনভার্স 1 এম টি ইনভার্স 1, অথবা এরকম করে লেখা যায় এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এখানে আবার টুটা 1 হয়ে গেল কেমনে? 2, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। এইটাই চাপের মাত্রা, এইটাই পীড়নের মাত্রা।
এইটাই আবার স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। কার জন্য? ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাস। ইয়ং এর গুণাঙ্ক। ওকে, আই হোপ সবার ক্লিয়ার। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? আগেই জানি, বিকৃতি। এখন আমি একটু ফাস্ট যাব। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? বিকৃতি। তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কি হবে? মনে করো আগে ছিল এল, এখন হয়ে গেছে টোয়াইজ এল, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে? দৈর্ঘ্যের পরিবর্তন এল বাই এল ইকুয়াল টু কত? 1। কেন দৈর্ঘ্যের পরিবর্তন এল? টোয়াইজ এল মাইনাস এল ইকুয়াল টু এল না? টোয়াইজ এল মাইনাস এল বাই এল ইকুয়াল টু 1। ডান। তারপরে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকারের পরিবর্তন হলো, তাহলে এটাকে কি বলবে? আকার বিকৃতি। আকার বিকৃতি। তিন ধরনের পীড়ন আর বিকৃতি নিয়ে আমরা পড়াশোনা করি এই ক্ষেত্রে। একটা হচ্ছে, প্রথমে আসি, প্রথমে হচ্ছে দৈর্ঘ্যের জন্য। দৈর্ঘ্যের জন্য নরমালি সিম্পল একদম, এখানে হিন্স করে রাখছি, এফ দিছো, তাহলে পীড়ন স্ট্রেস, স্ট্রেস ইকুয়াল টু কত হবে? এফ বাই এ। ঠিক আছে। আর বিকৃতি কত? বিকৃতি হচ্ছে এই অবস্থায় রাখছো, এখানে দৈর্ঘ্য হচ্ছে এল নট। আচ্ছা, তোমরা এল নট দিয়ে পরে অভ্যস্ত না কি দিয়ে পরে অভ্যস্ত? আচ্ছা, আমি জাস্ট এল দিলাম, আর পরে এইটুক বেড়ে গেছে, এটা এটা ডট ডটের চিহ্ন দিই। এল বাড়ছে, তাহলে বিকৃতি কত? এল বাই এল। এরপর আসো, এই জিনিসটা আসলে ছিল এমনে। দেখো, এই পজিশনে ছিল এটা। ওকে, এখন তুমি কি করছো? জুতার বাক্সের কথা চিন্তা করো। আচ্ছা দাঁড়াও, এটা মনে হয় তো তোমাদের গেস করতে প্রবলেম হইতেছে। জাস্ট এ মিনিট, একটু দাঁড়াও। তুমি মনে করো এই হচ্ছে তোমার একটা বই, ঠিক আছে? তুমি কি করছো? তুমি এদিক থেকে একটা ধাক্কা দিছো। এই জিনিসটাকে আমরা বলি স্পর্শকীয় বল। কি বল বলি? স্পর্শকীয় বল। এদিক থেকে দিলাম এফ, দেওয়ার ফলে কি হলো? এ একদম সব দিক থেকে একটু একটু করে সরে গেল। যেমন হচ্ছে, অন্য একটা কালি দিয়ে দেখাই। উম, এই যে দেখো, এই পরিমাণে সরে গেছে। ঠিক আছে, আমি এটাকে ধরতেছি থিটা। ওকে, তার এই দৈর্ঘ্যটাকে আমি ধরতেছি এল, আর এই দৈর্ঘ্যটাকে ধরতেছি এক্স। তাহলে আর এই এরিয়াটা, এই সেকশন, ক্রস সেকশন এরিয়াটা যদি হয় এ,
এই ক্রস সেকশন এরিয়াটা এ, তাহলে পীড়ন হবে এই যে স্পর্শকীয় বল বাই এ, আর বিকৃতি কত হবে জানো? বিকৃতি হবে এক্স ডিভাইডেড বাই এল। এটাকে কি বলা যায় দেখো তো? ট্যান থিটা বলা যাবে না? এই জায়গায় অ্যাঙ্গেলটা থিটা, সে থিটা কোণে মুচড়ে গেছে, এই জিনিসটাকে বলা হয় মোচড় পীড়ন, আর এইটাকে বলা হয় মোচড় বিকৃতি। এখন যদি এই এই অনুপাতটা অতি ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হয়, তাহলে এই ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে, থিটা দিয়ে আমি থিটা সি দিলাম, বা রেডিয়ান অ্যাঙ্গেলে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আয়তন পীড়ন। আয়তন পীড়ন কি? এই মনে করো একটা বাবল আছে, তুমি চারদিক দিয়ে প্রেসার ক্রিয়েট করতেছো, একদম চারদিক দিয়ে দিয়ে এরে কমাই দিতেছো, দিয়ে পিচকি হয়ে গেছে। ঠিক আছে, এফ বল প্রয়োগ করছো চারদিক থেকে, এফ বাই এ। এই জিনিসটাকে আসলে পুরোটাকে চাপ বলা যায়, কারণ তুমি যে এখানে তুমি যে এই জায়গায় বলটা প্রয়োগ করবে, এটা পুরো সারফেসের উপরে পড়তেছে, একদম ফুললি সারফেসের উপরে। তুমি চিন্তা করো, একটা একটা ফুটবল, তুমি দুই হাত দিয়ে ফুটবল একদম একদম মানে চাপাই দিতেছো, খুব করে চাপাই দিতেছো, তখন কি তোমার প্রযুক্ত বলটা কি ওইটার মধ্যে চাপের মতো কাজ করবে না? পুরো পুরো এরিয়ার উপরে, আর এটা কিন্তু পুরো সারফেসের উপরে। দেখো এর কিন্তু এইদিকেও সারফেস আছে, তাই না? এই সারফেস গুলোর উপরে কি কাজ করতেছে? না, একটা দিকের উপর কাজ করতেছে। এই জন্য এফ বাই এ আকারে ডিনোট করবো এখানে, আর এইগুটাকে পুরো সারফেসের উপরেই সুষমভাবে ছড়ায় পড়বে, যার কারণে তুমি এটাকে চাপ বলে ডিনোট করতে পারো। এইবার কি হবে? এবার দেখো একক মাত্রায় পরিবর্তন, আগে মাত্রা ছিল এল, এখন চলে গেছে, এখন হয়ে সরে গেছে এক্স, এই জন্য এক্স বাই এল লিখলাম। এটার ক্ষেত্রে কি হবে? আগে আয়তন ছিল মনে করো ভি, বড় ভি, আগে আয়তন ছিল বড় ভি, এবার আয়তন হয়ে গেছে ছোট ভি, ডিভাইডেড বাই কি বলতো? ডিভাইডেড বাই হবে বড় ভি। এখন এই জিনিসটা তোমাদের কাছে একটু রিলেট করতে প্রবলেম হতে পারে, যে বড় থেকে ছোটটা বাদ দিলাম, নিচে আবার বড়টা দিলাম। আমরা সবসময় কি লিখি? যে আদি, আদি মাইনাস শেষ লিখি না শেষ মাইনাস আদি লিখি? অবশ্যই শেষ মাইনাস আদি লিখি, শেষ মাইনাস আদি বাই আদি। তো লেখো শেষ কি? ছোট, মাইনাস আদি, আদি কি ছিল? বড়, নিচে দিয়ে দাও বড়। এখন দেখো এটা ঋণাত্মক আসতেছে না, যার কারণে আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন দিব। ঠিক আছে, তুমি চাইলে ঋণাত্মক দিতে পারো, অথবা চাইলে তুমি জাস্ট এখানে ডেল ভি ডিভাইডেড বাই বড় ভিটা ইউজ করতে পারো। এখন কি কিভাবে ইউজ করবা, তুমি আয়তন বাড়াচ্ছ না কমাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আই গেস এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ওকে, পীড়নের মাত্রা এম এল স্কয়ার, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, এখানে তুলতে ভুল করছে, এল ইনভার্স ওয়ান, এল ইনভার্স ওয়ান, টি ইনভার্স টু, টি ইনভার্স টু। আচ্ছা এখানে অপশনে তো নাই, নাই অপশনে। পীড়নের মাত্রা কোনটি? এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। ক, পীড়নের মাত্রা হচ্ছে, এগুলো করবা। এসআই এককে পীড়নের একক কোনটি? নিউটন পার মিটার স্কয়ার। চাপের এককটাই। আকার বিকৃতির জন্য, আকার বিকৃতির জন্য এটাকে ক্রিন্তন পীড়ন বলা হয়, শিয়ার স্ট্রেস। আরেকটা বলা হয় মোচড় পীড়ন। তারটির পীড়ন, পীড়ন ইকুয়াল টু কি বলছি? এফ বাই এ, এফ বাই এ। এবার দেখো এফ ইকুয়াল টু কি? 10 কেজি ভর ঝুলাই দিছো, তাহলে কি এফটা এম জি এর সমান না? বাই 0.5 বাই এটা এই রাখলাম, এরকম কিছুটা। এখানে ঝুলাই আছে তারটা, তুমি এখানে এমজি বলটা প্রয়োগ করে দিছো, তাহলে কি উপরের দিকে আসলে টেনশন ইকুয়াল টু এমজি হয়ে যাবে না? আই গেস বুঝতে পারতেছো এটা। ওকে, এবার বসাও 10 × 9.8 ডিভাইডেড বাই 0.5 মিলিমিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার নিতে গেলে 10⁻6 দিতে হবে, যা আসবে তাই উত্তর। তারের অসহ পীড়ন নির্ভর করে। অসহ পীড়ন মানে হইতেছে যেই পীড়নটা দিলে তারটা ছিঁড়ে যাবে, সে আর এইটা ধরে রাখতে পারবে না, এটাই হচ্ছে অসহ পীড়ন। কত হবে? তারের ব্যাসের উপর নির্ভর করে। হ্যাঁ, দেখো অসহ পীড়নটাও কি? পীড়ন মানে কি? এফ বাই এ, তাহলে কি এমজি বাই এ লিখতে পারি, বা এমজি বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, দৈর্ঘ্যের উপর, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করতেছে না, ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, উপাদানের উপর নির্ভর করতেছে, প্রস্থচ্ছেদের আকৃতির উপর, উপাদানের উপর নির্ভর করতেছে যে কোন উপাদান দিয়ে তৈরি। ওকে,
আচ্ছা, নির্ভর করে না দিলে মনে হয় একটু বেশি ভালো হইতো নাকি। উপাদানের উপরে আসলে নির্ভর করে, সবগুলো আছে, বাট একই উপাদানের তৈরি এক একটার জন্য কিন্তু এক একটা হবে না। একই উপাদানের তৈরি, মনে করলাম একটা 5 মিটার লোহার তার নিছো, আরেকটাও 20 মিটার লোহার তার নিছো, দুইটার জন্য কিন্তু অসহ ভার একই থাকবে বা অসহ পীড়ন একই থাকবে। ঠিক আছে, তাহলে উপাদানের উপর নির্ভর করে। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, অসহ ভার এত, অসহ পীড়ন কত। ওকে, অসহ পীড়ন বের করা যাবে না। অসহ ভর হচ্ছে 40, তাহলে কি 40 × 9.8 বাই 1 × 10⁻⁶, ক্যালকুলেট করে যা আসবে তাই। কোন পদার্থের অসহ পীড়ন এত, প্রস্তুত তাত্ত্বিক সর্বনিম্ন কত ভর ঝুলালে। ওকে, আমরা কি লিখতে পারি, mg বাই a ইকুয়াল টু অসহ পীড়ন 4.9 × 10⁸। তাহলে m ইকুয়াল টু কি হবে, 4.9 × 10⁸ ইন্টু এ কত, 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 1 × 10⁻⁶ বাই জি 9.8। এটা দিয়ে কেটে দিলে আসে কত, 2। তাহলে 10 ইনভার্স না 10⁻²/2 বা 50 কেজি, 50 কেজি। ওকে, ডান। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হতো, অসহ ভার হতো, তারের অসহ পীড়ন কত। ওকে, ভার 100 কেজি, 100 × 9.8 বাই 2 × 10⁻⁶। ওকে, বাকিটা আমরা পারবো, করে ফেলো দেখি। 980/2 × 10⁻⁶, ঠিক আছে না? 980 হবে, এক ঘর শূন্য, 98, তারপর হ্যাঁ ঠিক আছে। এটা কত আসবে, 490, 490 × 10⁻⁶, বা 4.9 × 10⁸। একটা করে দিলাম ক্যালকুলেশন, আর করব না। তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, এতে তারের অসহ বার কত হবে বলো। তারকে কেটে সমান 2 টুকরা করে দিছি, তাহলে তারের অসহ ভার কি হবে, গেস করতে পারতেছো? বলো কি হবে। কি বলছিলাম, জাস্ট উপাদানের উপর নির্ভর করে। তাই পূর্বের সমান থাকবে। কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক, হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবা, যে যে নিজের আগের অবস্থায় বেশি ফিরে আসবে সে বেশি স্থিতিস্থাপক। এই জিনিসটাকে আরেকভাবে বলা যায়, যে কম বিকৃত হইতে যাবে। স্থিতিস্থাপক কে, নিজের অবস্থা অপরিবর্তিত রাখতে চায় যে। এটা খুবই কমন প্রশ্ন। রাবার আর স্টিলের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক। তো আমরা ছোটবেলা থেকে রাবারের প্যান্ট পরতে পরতে বাড়ি থেকে যখন কিনে দিত তখনই বলতাম, আরে ইলাস্টিক প্যান্ট, ইলাস্টিক প্যান্ট, তাই না? কোনটির ইলাস্টিসিটি বেশি, মুখে আসে রাবার, বাট না, যে নিজের অবস্থা অবিকৃত বেশি রাখতে চায়। ঠিক আছে, কে, সীসা বা লোহা, এরা বেশি অবিকৃত রাখতে চায় না, তাহলে ওইটাই। আরেকভাবে চেনা যায়, যার ওয়াই এর মান বেশি, ওয়াই বেশি হইলে ইলাস্টিসিটি বেশি হবে। ঠিক আছে, এখন এগুলার মধ্যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান এটা দেখতে হবে। সেটা হচ্ছে নিকেলের সবচেয়ে বেশি। এখন এইটা তুমি আসলে বইয়ে চার্ট পাবা। মনে রাখার কোনো উপায় নেই, বারবার দেখতে হবে, তাইলে মনে থাকবে। সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু, এই যে দেখো, রাবার, তামা, ইস্পাত, স্পন। তামার বেশি, সরি ইস্পাতের বেশি। তামার হচ্ছে তামার হচ্ছে 1 ইন্টু, তামার মেবি 1 ইন্টু নাকি, যাই হোক, বইয়ে দেখতে হবে। এটা মুখস্থ বিদ্যা, আমার আসলে বোঝানোর কিছু নেই। পীড়ন বিকৃতি সমানুপাতিক, কার সূত্র, হুকের সূত্র। ঠিক আছে, তাহলে হুকের সূত্র অনুসারে আমরা 3 রকমের দেখবো পীড়ন বিকৃতি সমানুপাতিক। একবার প্রথমে কি দেখলাম, F/A ইকুয়াল টু, না, আমরা কি দেখছিলাম, প্রপোর্শনাল টু না, প্রপোর্শনাল টু কি, অবশ্যই L/L হবে। কেন, এটা হচ্ছে পীড়ন, আকার পীড়ন, আর এই হচ্ছে, সরি, দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির
সমানুপাতিক, তাই না? এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে দিব ইকুয়াল, দিলে এখানে চলে আসবে ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, আবার এটা গেল একটা। আরেকটা হচ্ছে ওই যে আমরা দেখলাম এফ বাই এ দিব, দেওয়ার পর তারপর এখানে আসে ক্রিন্তন পীড়ন, একে ইটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ইটা দিলে তারপর কি আসবে, ইটা ইন্টু থিটা সি দিতে পারো, অথবা তুমি ইটা ইন্টু এক্স বাই এল দিতে পারো। আর আরেকটা কি আছে, এটাকে বলি আমরা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক বা মোচর গুণাঙ্ক। ঠিক আছে, আরেক জায়গায় দেখলাম পি, পি ইকুয়াল টু, তখন আসে বাল্ক মডুলাস বি ইন্টু ডেল ভি বাই ভি। ওকে, মনে রাখবো আমরা এটা। এখন এই বি এর নাম হচ্ছে, মনে রাখতে হবে, অসংনম্যতা। এই জিনিসটা অনেকে ভুল করি, অসংনম্যতা। এই জিনিসকে এইভাবে লেখা হয়, পি ইকুয়াল টু 1/c অথবা 1/k ইন্টু ডেল ভি বাই ভি। এই সি হচ্ছে সংনম্যতা, সংনম্যতা। ওকে, তো আমরা সি ইকুয়াল টু আসলে হয় 1/b। আমরা দেখবো যদি সংনম্যতা থাকে তাহলে অসংনম্যতায় নিয়ে যায় বি লিখবো, অথবা ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, বাট উল্টো পাল্টা করে ফেলা যাবে না। হুকের সূত্র নিম্নরূপ, কিরণ বিকৃতি সমানুপাতিক, কাহিনী শেষ। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার পীড়ন বিকৃতি সমানুপাতিক, তাহলে এই যে নিচের কোনটির একক অন্য তিনটির একক হতে ভিন্ন, এটা ট্রাই করে দেখবা, এটা ট্রাই করে দেখবা। দেখো, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এটা কি বল না? এটা কি বল? ভরবেগের পরিবর্তনের হার, এটাও কি বল? স্থিতিস্থাপকের গুণাঙ্ক ইন্টু ক্ষেত্রফল, দেখো এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু এল বাই এল, এটার কোনো একক নাই, এটা বাদ। তাহলে দেখো তো, এফ ইকুয়াল টু কি ওয়াই এ না, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে ক্ষেত্রফলকে গুণ করলে তুমি কিন্তু আবারও সেই বলই ফিরে পাবা, তাই না? তাহলে কোনটা আলাদা? উপরেরটাই, এক নাম্বারটাই খেলে আলাদা। এটা আসলে কি নির্দেশ করবে? বল। একক গুলোর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে আলাদা হইতেছে এইটা। ইয়ং এর গুণাঙ্ক কি লেখা যাবে বলো? সামনে কি লিখতাম? পীড়ন ইকুয়াল টু ওয়াই ইন্টু বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি, এইটাই হচ্ছে কি ইয়ং এর গুণাঙ্ক। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা গামা না, এটা ওয়াই হবে। ইয়ং এর গুণাঙ্ক নিচে কোন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, এটা বই দেখে লিখে দিবা। আদর্শ বস্তুর ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান কত? ইনফিনিটি। আদর্শ দৃঢ় বস্তু মানে যে একদম বিকৃত হবেই না, তার ইয়ং গুণাঙ্কের মান একেবারে অনেক বেশি হাই। ঠিক আছে, মনে থাকবে না? তার একদম বিকৃতি নাই, তো যার বিকৃতি নাই তাহলে ইয়ং এর গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই বিকৃতি, বিকৃতি না থাকলে 1/0 মানে ইনফিনিটি। আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ং এর গুণাঙ্ক ইনফিনিটি। ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ ওইটাই, যেটা পীড়ন বিকৃতি পীড়নের, সেটাই। এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি দেখ, কোশ্চেন দুবার হয়েছে। তারটির ইয়ং গুণাঙ্কের মান কত? ওকে, ইয়ং গুণাঙ্ক মানে কি দেখলাম? পীড়ন বাই বিকৃতি। পীড়ন কত? এফ বাই এ। এফ কত? 10⁵। এ কত? ও এত বল প্রয়োগ না এত, তাহলে নিউটন পার মিটার স্কয়ার আবার বল দিছে কেন? চাপ হবে 10⁵। আর বৃদ্ধি পাইছে কত? 0.001, বাই আগে ছিল 1 মিটার, এখন বাকিটা ক্যালকুলেট করলেই পাওয়া যাবে। এখানে কি লেখা যাবে? 10⁵ বাই 1 × 10⁻³ তাই না? বা 10⁸। বিকৃতি বনাম পীড়ন, লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? স্থিতিস্থাপক গুণাঙ্ক।
পূর্ণ দৃঢ় বস্তুর জন্য কি হবে? পূর্ণ দৃঢ় বস্তুর জন্য কোনো বিকৃতি নাই, তাই না? পূর্ণ দৃঢ় বস্তু বিকৃতি নাই, তার মানে কি এইটা চিত্রে পীড়ন এবং বিকৃতির মধ্যে ও রেখার ঢাল কি নির্দেশ করে? স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক। একটি তারে ইয়ং গুণাঙ্ক ওয়াই আর বিকৃতির লেখচিত্র এক্স নিচের কোনটি? এইগুলো পারবা তোমরা, ইয়ং গুণাঙ্কের মাত্রা এগুলা পারবা। আয়তন গুণাঙ্কের মাত্রা কি? চাপের মাত্রা যেটা সেটাই, গুণাঙ্কের মাত্রাগুলো একই। আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটি? মাত্রা না, এটা হবে আয়তন গুণাঙ্কের জন্য কোনটি সত্য। সি ইকুয়াল টু 1/k, এই কেটাই আর কি বি দিয়ে দেওয়া হয়। ওটা হুদাই একটা যে একটা ম্যাথ করাইছে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? ওই যে আয়তন গুণাঙ্ক মানে কি বলছি, অসংনম্যতা। তাহলে এটা হচ্ছে সংনম্যতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও আকার বিকৃতির অনুপাত হচ্ছে আকার পীড়ন দৃঢ়তার গুণাঙ্ক। ওই যে আমি যেটা ক্লিনটন গুণাঙ্ক বললাম না, ওইটাই আরেকটা নাম দৃঢ়তার গুণাঙ্ক। এটা দৃঢ়তার গুণাঙ্ক। দৈর্ঘ্য বিকৃতি এগুলা। আচ্ছা, এই এই জিনিসটা ভালো, দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির মধ্যে কেমন হবে? এইটাই তো পয়সনের অনুপাত, ওয়াই হবে ভাই। কি কি টাইপ করা হয়েছে। তাত্ত্বিকভাবে পয়সনের অনুপাতের মান, পয়সনের অনুপাত কাকে বলে? পয়সনস রেশিও। সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি। কোশ্চেন হচ্ছে এটা কেমনে হয়, বিষয়টা হচ্ছে এরকম। এই জিনিসটাকে তুমি যদি আসলে টান দাও তাহলে কি হবে? ও যে বাড়বে এটা ভালো কথা, বাট বাড়ার সময় ও একটু কিন্তু আসলে নিচ দিয়ে চেপেও যেতে পারে, চিকনও হয়ে আসতে পারে। ওই যখন তোমরা আসলে গুনা টুনা ইত্যাদি কিছু ধরে টান দাও না, তখন দেখবা যেটা আসলে চিকন হয়ে আসে। তো একদিক থেকে তার দেখো এই দিকে এক সময় তার ব্যাসার্ধ ছিল আর, মনে করো ব্যাসার্ধের এই দিক থেকে তার এইটুকু হ্রাস পাইলো, মনে করো ডেল আর বাই ডেল আর বললাম। আর আগে ছিল পূর্বের ব্যাসার্ধ ছিল আর, যাই হোক তোমরা কল্পনা করে নাও। আর দৈর্ঘ্য পরে হয়ে গেল পার্শ্ব বিকৃতি, তুমি লিখে নাও ডেল আর বাই আর। আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল। আলটিমেটলি আসতেছে এল ডেল আর বাই আর ডেল এল। এটাই হচ্ছে পয়সনের অনুপাত। আর এই অনুপাতটাই কত থেকে কতর মধ্যে থাকে বলতো? -1 থেকে হাফের মধ্যে। মা- আর এই ক্ষেত্রে আমরা একটা ঋণাত্মক চিহ্ন দিই, কারণ ডেল এলটা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আরটা হ্রাস পাবে, আগে মোটা থাকবে পরে চিকন হয়ে যাবে, এই কারণে একটা মাইনাস দেই। ওকে, তো দেখবা হাফ হইতেছে। হাফ মানে কি? দেখবা দৈর্ঘ্য বাড়তেছে, আবার প্রস্থও বাড়তেছে। কেমনে? এগুলো ঝালর জাতীয় বস্তুগুলোর জন্য, ওই যে কাগজ কাইটা কাইটা মানুষ বানায় না এরকম এরকম ফুলটি ফুলটি। তো ওইগুলো বানাইলে যখন বড় করে, তখন যখন ফু দেয় তখন ও দৈর্ঘ্যও বড় হয় পাশেও বড় হয়।
ঠিক আছে, তো তখন ওইটা পজিটিভ হবে। তো কখন পজিটিভ হয়? ওই যে ঢালরের জন্য। ওকে, পয়সন অনুপাতের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এটা দেখলামই যে -1 থেকে হাফ। নিচের কোনটি পয়সন অনুপাতের ক্ষেত্রে খাটে না? কত? 0.6, কারণ হাফের বেশি যাইতে পারবে না। কোনটি পয়সন অনুপাত হওয়া অসম্ভব? এগুলা বাদ। পয়সন অনুপাত কত? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি 0.002 বা দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 0.02, তাহলে কত হয়? 0.1। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 15% বৃদ্ধি করতে হলে। ওকে, ত্রুটিপূর্ণ প্রশ্ন। আচ্ছা, দেখি। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11, 15% বৃদ্ধি মানে 0.15। ওকে, মানে 100-র মধ্যে 15 বৃদ্ধি, তার মানে তো 0.15ই হবে। ঠিক আছে, এখন এইটার মানটা যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের F/A এর মান। এটাই উত্তর। 1 বর্গ সেন্টিমিটার তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের সমান হবে। তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের সমান হবে মানে কি? বিকৃতি কত হবে? বিকৃতি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 2, কত বল প্রয়োগ করা হলে? F/A y × Δ L/L। ঠিক আছে, তো তারের দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে এল, আগে ছিল এল। এই অবস্থার জন্য তাহলে এই জিনিসটা কত? 1 না? 1 হয়ে যাইতেছে। তাহলে F = কত? এ কত? 1 বর্গ সেন্টিমিটার মানে 10 ইনভার্স বর্গ সেন্টিমিটার বলছে, 10 ইনভার্স 4 ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে 2 × 10⁻11, যা আসবে তাই। 2 × 10⁻7। ওকে, 10% বৃদ্ধি করছে। ওকে, করো। প্রযুক্ত বল F = AY × Δ L/L। এর মান দেওয়া আছে কত? 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 10 ইনভার্স 6। ওয়াই এর মান দেওয়া আছে 2 × 10⁻11। 10% বৃদ্ধি করছো মানে ওইটা 0.1। ঠিক আছে, এবার যা আসবে তাই। 10% সংকুচিত করতে হবে পানির আয়তন গুণাঙ্ক। ওকে, বলছিলাম যে পি = বি ইন্টু ΔV/V। বি এর মান দেওয়া আছে 2 × 10⁻11। ঠিক আছে, আর 10% সংকুচিত মানে কত? 0.1 হবে এটার পরিবর্তনটা। ওকে, তাহলে কত আসে? 2 × 10⁸। 2 × 10⁸ মানে 0.02 × 10⁻10, একই কথা। তারের দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি পয়সন অনুপাত পারবা? প্রায়। তারের দৈর্ঘ্য, ব্যাস যেটা হয়েছে। আচ্ছা দেখো তো, ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত কি একই কথা না? বলো, ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত একই কথা কিনা? এখন তুমি বলবা যে ঠিক আছে, ব্যাস হয়েছে যেটা, তুমি একটা চেঞ্জটা দেখো তো। 5 থেকে হয়েছে কত? এটা ছিল ব্যাস, বড় হয়ে গেছে 4.99/2 ডিভাইডেড বাই, আগে কত ছিল? আগে ছিল 5/2। এই টু কেটে দেওয়া যায় না? দিলে কত থাকে? ওই যে বললাম ব্যাসের বৃদ্ধি ব্যাসার্ধের বৃদ্ধি একই কথা, 4.99/5। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন দেখো, এখন কি করবা? পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি কত? 5 থেকে হয়েছে 4.99 ডিভাইডেড বাই, আগে কত ছিল? 5। আর দৈর্ঘ্য বিকৃতি হয়েছে
1 থেকে 1.02, তার মানে 1.02। আমি একবারে ইয়ে করে লিখতেছি, পজিটিভ আনবো আমি এই জন্য, ডিভাইডেড বাই কত, কারণ অপশনও পজিটিভে আছে, 1 হইতে হয়েছে, তাই না? দেওয়া উচিত কি ছিল, দেওয়া উচিত এমনি ছিল, 1 থেকে 1.02 হয়েছে। তো তো আগে যা ছিল, পরে যা ছিল, পরে যা হয়েছে, সরি, 1.02 মাইনাস 1 ডিভাইডেড বাই আগে কত ছিল, আগে ছিল 1। এখন ক্যালকুলেট করলে পজিটিভ কিছু একটা আসবে, ট্রাই, এটা দেখি যা আসে, যা আসে। ওকে, তারের ব্যাস কতটা হ্রাস পাবে, ওকে বের করো। সিগমা এটুকু তুমি কি জানো, ডেল আর বাই আর ইন্টু ডেল এল বাই এল। এখন কি বলছে, ডেল আরটাই বের করতে বলছে। ওকে, ডেল আর কত, ডেল আর ইকুয়াল টু কি হবে বলো, বের করা যাবে না এখান থেকে? আর সিগমা ডেল এল বাই এল, এই যে ডেল এল বাই এলটা এইদিকে গুণ করলাম, পরে আটটাকে গুণ করে দিলাম, শেষ। কোনো সমস্যা আছে? না। এবার আর, আর আগে কত ছিল দেখো তো, 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 10^3। সিগমার মান দেওয়া আছে 0.2, ডেল এল, তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.25 মিলিমিটার, 10^3 ডিভাইডেড বাই আগে ছিল 2 মিটার লম্বা। এখন ক্যালকুলেট করে যা আসবে তাই। আচ্ছা, এই একটা ক্যালকুলেশন আমি একটু করি। 2 × 10⁻³ ইন্টু 0.2 ইন্টু 0.25 ইন্টু 10⁻³ বাই 2, 5 ইন্টু 10^8। ডান। এরপরে তারকে বৃদ্ধি করা হলো, তো ব্যাসের হ্রাস কত, ট্রাই ইট। বিকৃতি বনাম পীড়ন, বলো কি নির্দেশ করে এটা, পীড়ন বনাম বিকৃতির গুণফল কি নির্দেশ করে? এটা কি নির্দেশ করছে দেখো তো, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র অর্ধেকটা না, অর্ধেকটা কি নির্দেশ করবে, পুরোটা হইলে, পুরোটা তো বলে নাই, অর্ধেকটা, হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, ঠিক আছে, এটাই হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, ঠিক আছে। আর মোট, যদি মোট আয়তনে বলে, টোটাল ইউ এর কথা যদি বলে, টোটাল শক্তি কত, তখন হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি গুণন আয়তন করে দিবা জাস্ট, ঠিক আছে। কোনটি, স্টোকসের সূত্র, এগুলা নাই আমাদের, এগুলো আমাদের নাই। সান্দ্রতা সহগের মাত্রা, গ্যাসের গুণাঙ্ক, তাপমাত্রা নাই। নাই এগুলা, এগুলা আমি এ থেকে ডিলিট করে দেবো। এটা এটা করা যায়, পয়সনের অনুপাত, তিনটাই সঠিক। দৈর্ঘ্য বিকৃত, না, পার্শ্ব বিকৃত ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, ভুল করা যাবে না। এর কোনো একক নাই, হ্যাঁ, এর মান -1 থেকে এই পর্যন্ত, ওকে। মধুর অন্যতম ধর্ম হচ্ছে না, এগুলো নাই আমাদের। স্থিতিস্থাপক সীমার মধ্যে সবসময় দুগুণ থাকে, হ্যাঁ, পীড়ন বাই বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, হ্যাঁ এটাও থাকে, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল কেমন সবসময় ধ্রুব থাকে না, 1 ও 2।
হ্যাঁ, এটা করা যায়। মিলিমিটার ক্ষেত্রফল, ঘূর্ণন, তারটির পীড়ন কত? ওকে, পীড়ন বের করো। এফ বাই এ, এফ কত? 20 কেজি ভর, 2 × 9.8। আর এ কত? 1 × 10⁻⁶, যা আসবে তাই। তারটি ঝুলালে এত প্রসারিত হয়, দৈর্ঘ্য বিকৃতি ইয়ং গুণাঙ্ক কৃতকাজের পরিমাণ। ওকে, কৃতকাজের পরিমাণ হচ্ছে হাফ এফ এল। এফ এল, ঠিক আছে, এটাই জাস্ট বের করে নিবা। হাফ দিলাম, এফ দিলাম, এফ কত? 20 × 9.8। আর এল কত? এল হচ্ছে ওই যে বৃদ্ধি করছি কত, তারটি কত মিলিমিটার প্রসারিত হয়, এটা দেয় না এখানে, একটা কিছু একটা মান হবে, ধরলাম এক্স মানটা, এক্সটা এখানে বসাই দিবা, উত্তর বের হয়ে আসবে। তো এরই সাথে আমাদের এই চ্যাপ্টারটা একদম পার্মানেন্টলি ক্লোজ। আমি এগুলো মাঝখানে এগুলো ডিলিট করে দিব, নো প্রবলেম। এগুলো হুদাই টুদাই দিয়ে লাভ নাই। আমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকু পড়লে আমাদের জন্য এনা। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আগের চ্যাপ্টারটা দেওয়া হয়ে গেছে, আজ এই চ্যাপ্টারটা দেওয়া হয়ে গেল। প্লিজ তোমরা দিনের কাজটা দিনেই কমপ্লিট করে ফেলবা, পরীক্ষার অল্প কয়েকদিনই বাকি আছে, জান প্রাণ দিয়ে পড়ো। ওকে, ফ্লাইটটা দিয়ে দিব আমি, নো প্রবলেম। ওকে, টাটা গাইস, বেস্ট অফ লাক।